আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে হচ্ছে আমরা রোস্ট রান্না করব। তো ফার্স্টে হচ্ছে মুরগিগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ওই ক্লিপটুকু আমি আর নিতে পারিনি। এরপর দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু এটা রোস্ট, কারণ রোস্টের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। মুরগিটা ভেজে রেখে দিব। এখানে হচ্ছে তেজপাতা দিব আর তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ রোস্টের এই পর্যায়ে যখন আপনি পেঁয়াজগুলো ভাজবেন তখন তেলটা একটু পরিমাণে একটু বেশি দিতে হয়, আবার অত বেশিও না, পরিমাণ বুঝে তারপরে দিবেন। যেমন আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি। এখন এপিট ওপিট করে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে দিয়ে দেবেন একটু লবণ, স্বাদ মতো লবণ দিবেন, যে যতটুকু লবণ খায় সেই অনুযায়ী। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই জন্য আমি আর একটু বেশি দিয়েছি। তারপর দিব হচ্ছে টেস্টি সল্ট। তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে ভাজতে হবে, পেঁয়াজটাকে ভাজতে হবে। একটু ব্রাউন কালার যখন আসবে, মানে আপনার মনে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে তেলগুলো একটু উপরে ভেসে ভেসে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে পেঁয়াজটা সুন্দর একটা স্মেল বের হবে। অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, কারণ নাড়াচাড়া না করলে তারপর কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। যেহেতু এই পর্যায়ে আমরা পেঁয়াজটা ভাজতেছি, এই জন্য তা আমরা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করব। আমরা হচ্ছে আগে শুনতাম যে আমার আম্মুরা বলতো যে পেঁয়াজ নাকি বেশি না ভাজলে পেঁয়াজ গলে যায়। আসলে এটা ঠিক যে পেঁয়াজ গলে যায় যদি প্রপারভাবে পেঁয়াজটা না ভাজা হয়। তারপরে হচ্ছে এইবার আমি একটু পেঁয়াজটা সময় নিয়ে ভেজে তারপর হচ্ছে যেটা মশলা কষাবো। এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব একটু পানির সাথে দিব আদা রসুন, তারপর দিবেন হচ্ছে পেস্তা বাটা, ওইটা দিবেন। ওইটা দিলে সুন্দর একটা স্মেল আসে। আর এটা হচ্ছে যে এই বাদাম বাটাগুলো এটা দিতে হয়, এই রোস্টের মধ্যে দিতে হয়। প্রথমে দিয়েছি বাদাম বাটা, তারপর আদা রসুন বাটা দিয়েছি। তারপর হচ্ছে এটা নাড়াচাড়া করতে হবে। এটা কষানোর জন্য অনবরত নাড়তে থাকবেন। তারপর আমরা দিয়ে দিব একটু মরিচ স্বাদ মতো। আপনি চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আমি এই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই দিব, গুঁড়া মরিচ, কারণ আমরা অনেক ঝাল খাই, এই জন্য হচ্ছে আমরা আরেকটু দিব জিরার গুঁড়া দিয়ে। তারপর ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। এটা কষানো হয়ে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে তেলগুলো উপরে উঠে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আগে তো আমাদের আম্মুরা বলতো যে একটা তরকারি মজা হয় যতটা পরিমাণ মশলাটাকে কষানো হয়, কারণ মশলাটা যদি আপনি না কষান তাহলে মশলা থেকে একটা কাঁচা স্মেল আসবে, যেমন আদা রসুনের কাঁচা স্মেলগুলো, আরও যে অন্যান্য মশলা থাকে সেগুলো। এই পর্যায়ে আমরা দিব একটু সামান্য, এটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, আমি একটু মুরগির মশলাটা দিয়ে দিই, মুরগি তরকারি রান্না করলে যেই মশলাটা দেয় সেটা দিই আমি একটু। এটা আমার কাছে মনে হয় যে সুন্দর একটা স্মেল আসে এটা দিলে, আর মজা হয় অনেক। তারপর দিব দুধ, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিব হচ্ছে সস, পরিমাণ মতো সস দিতে হবে। আমার মনে হচ্ছে যে একটু কম, সেই জন্য আমি একটু আরও দিব। তারপরে এখানে দিব আমরা রোস্টের মশলা দিব। রোস্টের মশলাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ যেহেতু আমরা এটা রোস্টই রান্না করতেছি, সেই জন্য একটু বেশি দিতে হবে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব আমরা হচ্ছে কাঁচামরিচ। এই যে দেখেন তেলগুলো কিন্তু ভেসে আছে, তার মানে আমার কষানো অলমোস্ট 70% বা 80% হয়ে গেছে। তো অনবরত তারপর নাড়তে থাকবো কষানোটা। এখন হয়ে গেলে আমরা দিয়ে দিব মুরগির মাংসগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর উল্টে পাল্টে দিব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি, পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ মশলাটা মাংসের